রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ শাস্তির আশা করছে সরকার, বললেন আইনমন্ত্রী। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে অফিস আদালত। কর্মজীবীদের ঢাকামুখী ঢল। ফিরতি যাত্রায় রেল, বাস, লঞ্চ টার্মিনালে ভিড়। দেশের বাজারে ফের জ্বালানি তেলের মূল্য সমন্বয়। অকটেন, পেট্রোল, কেরোসিনের দাম বাড়ল লিটারে 5 টাকা, ডিজেল অপরিবর্তিত। এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞায় বিপাকে পিরোজপুরের 5.5 সহস্রাধিক জেলে। বরাদ্দ চাল না পেয়ে হতাশ, বিকল্প কর্মসংস্থান দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আজ। এর মধ্যে দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুন ধার্য করেন। এদিকে রামিসা হত্যা ধর্ষণ মামলায় সরকার সর্বোচ্চ শাস্তির আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, তাদের জন্য অপেক্ষা করা হবে। আইন বিষয়ে মানবাধিকার ও গুম কমিশনের সুপারিশ যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর আলোচনায় সামনে কঠিন সময় অপেক্ষা করছে উল্লেখ করে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ক্ষতির মুখে পড়বে বলেও আশঙ্কা জানান তিনি। এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের এক হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলটির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান এবং বাংলাদেশ এই দুটো অবিচ্ছেদ্য, একে আলাদা করা যায় না। প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে অল্প সময়ের মধ্যেই দেশকে এগিয়ে নিয়েছিলেন তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছে বর্তমান সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। গত 17 বছরের ফ্যাসিস্ট শাসনে দেশের সকল খাত ভঙ্গুর হয়ে পড়েছে উল্লেখ করে সামনের কঠিন ও গুরুত্বপূর্ণ সময় কাজে লাগিয়ে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল কিভাবে
দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ। দেশের কল্যাণে সরকারের কাজে জনগণের সহযোগিতাও কামনা করেন সরকার প্রধান। সকলে মিলে চেষ্টা করি যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সঠিক দর্শক, আগেই বলছিলাম শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আজ। ইতোমধ্যে 2 আসামিকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা জর্জ কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদ খান। এমদাদ, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরুর বিষয়ে সবশেষ কী তথ্য আছে জানাবেন? আমরা এখন ঢাকা মহানগর জজকোর্ট এলাকায় আছি, অবস্থান করছি। এখানে আমাদের রামিসা হত্যাকাণ্ডের 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। আর আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওদের অনেক পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া আজকে আপনারা জানেন যে একটা কোর্ট ভ্যাকেশন চলছে, এরপরও আর কি রামিসা হত্যা মামলা দ্রুত, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত এই মামলার রায় ঘোষণার জন্য আজকে ভ্যাকেশন বাতিল করে একটি কোর্টকে আর কি বহাল রাখা হয়েছে, তাদের ছুটি বাতিল করা হয়েছে। আজকে থেকে প্রতিদিন আর কি এই মামলার শুনানি হবে এবং 1 সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে, এটুকু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে রামিসা একটি আলোচিত হত্যাকাণ্ড। রামিসা হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় তার পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান এবং তিনি ঘোষণা দেন যে 1 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই লক্ষ্যে কাজ চলছে। দেখা যায় 19 মে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটলেও 5 দিন পর এই মামলার চার্জশিট দাখিল করে মিরপুর থানা পুলিশ। এছাড়া তার ভিসেরা রিপোর্টে এবং পোস্টমর্টেম রিপোর্টেও এবং দেখা যায় ডিএনএ টেস্টে এই হত্যাকাণ্ডের ধর্ষণের আলামত মিলেছে। এছাড়া আসামিও তাদের 164 দ্বারা জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সেই লক্ষ্যে পুলিশ চার্জশিট প্রতিবেদন দাখিল করেন এবং খুব দ্রুত এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। আজকে এই মামলার চার্জশিট দাখিল করা হবে এবং আজকে এই মামলার 4 শুনানি হবে। 4 শুনানির পরে এই মামলা যুক্তিতর্ক 1 দিন এবং এর পরবর্তীতে হয়তো 2-1 ডেটের ভিতরে, এই সপ্তাহের ভিতরে এই মামলার রায় ঘোষণা করা হবে। তারা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ এমদাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। ছুটি শেষে লাখো কর্মজীবী মানুষ স্ব কর্মস্থলে ফিরছেন। ঈদের ছুটি শেষে বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে ফিরতি যাত্রীদের চাপ লক্ষ্য করা যায়। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরার তাড়া কর্মজীবীদের মধ্যে। দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে 115 টাকা অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা করে বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা এবং কেরোসিন 135 টাকায় বিক্রি হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রোববার রাতের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট মহানগরের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি কথা বলেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোরেজ ফ্যাসিলিটি হ্রাস পাওয়ায় তৈরি অচলাবস্থা দ্রুত নিরসনের আশ্বাস দেন তিনি। কার্গো হ্যান্ডলিংটাকে এখনো ইউরোপিয়ান ইউনিয়ন বিপজ্জনক লেভেল দিয়ে রেখেছে, রেট দিয়ে রেখেছে। তো এই জায়গা থেকে বের হওয়া আর ঢাকা এয়ারপোর্টের যে স্টোরেজ ফ্যাসিলিটি যেটা পুড়ে যাওয়ার পরে বিকল্প তৈরি না হওয়ার কারণে যে একটা অচল অবস্থা, দ্রুত এই বিষয়টির সমাধান বের করে যাতে আমরা দেশীয় এবং বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আস্থা পুনরায় অর্জন করতে পারি এই বিষয়টাতে, সেটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ। জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ জায়গায় সরকার কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় আলীনগর ও জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সরকার সলিমপুরে নতুন কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে 22 দিলিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই। দেশ জুড়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান নৃশংসতা ও বেপরোয়া তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের মোকাবেলায় আইনি সংস্কার প্রয়োজন। কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উত্তরবঙ্গের হাজার হাজার রোগী। শফিউল করিম শফিকের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। রংপুর বিভাগের প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যা উত্তরবঙ্গের 8 জেলার প্রায় 2 কোটি মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের পাশেই আছে 17 শয্যার ক্যাজুয়ালিটি বিভাগ। 1,63,00,000 টাকা ব্যয়ে নির্মিত বিভাগটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। তাদের চাওয়া ক্যাজুয়ালিটি বিভাগটি যেন দ্রুত খুলে দেওয়া হয়। ক্যাজুয়ালিটি বিভাগ এটা একবারে বন্ধ, এটা চালু থাকলে আমাদের অনেক সুবিধে। এই সুবিধা তো আমরা পাচ্ছি না সাধারণ পাবলিক। এত টাকা খরচ করি, লাভটা কি? তাহলে আমাদের উপরে নিয়ে আসার জন্য এত কষ্ট করে থাকা লাগছিল না। ক্যাজুয়ালিটি বিভাগ যদি চালু থাকতো তাহলে আমরা তাড়াতাড়ি সেবাটা পাইতাম। এই বিভাগ চালু হলে জরুরি সেবা নিতে আসা রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব বলে জানান কর্তব্যরত নার্সরা। ক্যাজুয়ালিটি চালু হয়ে গেলে আমাদের এখানে একটা সুবিধা হবে, রোগীদেরকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে তাৎক্ষণিক আমরা তাকে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবো। এখানে যদি শুরু হয়, কাজ চালু হয়, তখন শতকরা 30% রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে চলে যেতে পারবে। কর্তৃপক্ষ জানায়, ক্যাজুয়ালিটি বিভাগ চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে। এছাড়া আইসিইউ, সিসিইউ এবং এইচডিইউ ইউনিটে রোগীর ভর্তির প্রয়োজন হবে না। স্পেশালিস্ট সেবাগুলো এখানে প্রথমে রোগীরা পাবে। এই জন্য এই ওয়ার্ডটি, যেটি আমাদের এখানে 20 বেডের করার প্ল্যান করা আছে, সেটি পূর্ণভাবে চালু করতে গেলে ওরকম দক্ষ ডাক্তার লাগবে, যার সংখ্যা প্রায় হবে 14 জনের মতো। এছাড়া 20 জন রেগুলার মেডিকেল অফিসার প্রয়োজন হবে। এছাড়া 30 জন নার্স প্রয়োজন আছে এবং প্রায় 40 জনের মতো নন স্টাফ আমাদের প্রয়োজন। তা এটা আমাদের এই পরিমাণ জনবল না পেলেও যদি কাছাকাছি আমরা পাই, তাহলে হয়তো বা আমরা প্রাথমিকভাবে এটা চালু করে দিতে পারবো। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে দ্রুত সেবা থেকে বঞ্চিত হবেন এই অঞ্চলের মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্র সীমানায় সরকারের চলমান 58 দিনের নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়েছেন পিরোজপুরের প্রায় 5,500 নিবন্ধিত সমুদ্রগামী জেলে। নিষেধাজ্ঞার পরেও সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে হতাশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে ঋণ পরিশোধ করে পরিবার নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকার কথা জানিয়েছেন জেলেরা। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঘাটে নোঙর করে রাখা হয়েছে সারি সারি মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার। পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যেখানে টাকা ভরে চলত লাখ লাখ টাকার মাছ বেচাকেনা, সেখানে এখন শুনশান নীরবতা। নেই কোলাহল, নেই মাছ বেচাকেনার হাঁকডাক। 58 দিনের অবরোধের সুযোগে কেউ বুনছেন জাল, কেউ বা আবার ব্যস্ত রয়েছে ট্রলার মেরামতের কাজে। একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন হাজারো জেলে পরিবার। কোনো ইনকাম নাই, কোনো আয় নাই, ওই রোজ আনে রোজ খাই, একশো আনে 1-2 দিন খাই। ঋণ নিয়ে খাওয়া লাগে, সরকার দেয় 50 কেজি চাল লাগে, 70 কেজি চাল দেয়, এভাবে পাইনি আমরা খাবো কি? সরকার আমাকে কোনো মোটামুটি একটা সহযোগিতা করছে, তাহলে হয়তো মনে করো নাতিমি দিলে খাইলে বাঁচতে পারতাম মোটামুটি। নিষেধাজ্ঞা শুরু 3 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের চাল পায়নি বলে অভিযোগ করেন জেলেরা। অবরোধ দিয়েছে 20-25 দিন হয়ে গেছে প্রায়, আমরা চাল বইতে আসি না। রোগ বাদে হইলে দারুদের হয়ে যাবে, চিকিৎসা খাওয়া লাগে, খাইতে লইতে খুবই কষ্ট হয়। সরকার তো আমাকে একটু সাহায্য করলে ভালো হইতে, এই চাউলের কিছু টাকা পয়সা দিলে ভালো হইতে। সরকারি সহায়তা হিসেবে প্রত্যেক জেলে প্রায় 78 কেজি ডিজিএফ চাল এবং নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ পাবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। পিরোজপুর জেলায় 5,393 জন সমুদ্রগামী জেলে 417.04 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যাতে পরিবার প্রতি 77.33 কেজি চাল তারা পেতে পারে এবং অবরোধের পরে আবার যারা তারা সমুদ্রে যেতে পারে তার জন্য সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করব। দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা না গেলে মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। গাজীপুরে ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাতে সড়ক তৈরি না করায় 19 কোটি টাকার সেতু অকেজো হয়ে পড়ে আছে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের কয়েক লাখ মানুষ। আর অধিগ্রহণ জটিলতা নিরসনের পর সংযোগ সড়ক নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। আলফাজ সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। শ্রীপুর উপজেলার বর্মি ত্রিমোহনী আঞ্চলিক সড়কের মাটিকাটা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগ 18,96 লাখ টাকা ব্যয়ে নতুন একটি সেতু নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য 97.34 মিটার। 2 বছর 10 মাসের মাথায় নির্মাণ কাজ শেষ হলেও সেতুর পাইটালবাড়ি প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের 1 একর 37% জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও এসব জমিতে এখনও বসবাস করছে 17টি পরিবার। তাদের দাবি জমি অধিগ্রহণ জটিলতায় ক্ষতিপূরণ পাচ্ছেন না তারা। এন্দা নামতে উঠতে কষ্ট হয়, গাড়ি ঘোড়া চলে না, আর ওই যে সাথে একটা ব্রিজ আছে ওইটা ছোট, 2টা গাড়ি আপ ডাউন করতে পারে না, বিদায় বড় করছে এই ব্রিজটা। স্কুলে পোলামান যেতে পারে না, একটা রোগী যেতে পারে না, একটা রোগী নিতেও পারি না, মুরব্বী মানুষ আসা যাওয়া করতে পারে না, সব দিক দিয়ে আর কি আমাদের সমস্যা। মেসার্স আরপি কনস্ট্রাকশন ও MA ইঞ্জিনিয়ারিং নামে দুটি নির্মাণ প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে সেতু তৈরির কাজ শেষ করলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সেতুর উত্তর পারে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এতে ভোগান্তিতে পড়েছে নদীর দুপারে কয়েক লাখ মানুষ। রাস্তাটা যদি খুলতো তাহলে একটু সুবিধা হইতো, ওই রাস্তা তো যানজট হয়ে থাকে। অল্প একটু রাস্তার জন্য এই ব্রিজটা নিজ দিয়ে লোকজন চলাফেরা করতেছে। এই ব্রিজটা যদি রাস্তাটা কমপ্লিট হয় তাহলে মানুষজনের অনেক সুবিধা হইব, আমাদেরও অনেক সুবিধা। ভূমি মালিকদের টাকা পরিশোধ করার পরপরই সংযোগ সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই ব্রিজটির অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে এবং অল্প সময়ের মধ্যেই এটার অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে এবং যে নির্মাণ কাজ আশা করি শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে নতুন টেন্ডার করে কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা প্রশাসনিক অনুমোদন চেয়ে উপরে অলরেডি চিঠি লিখছি যে আমাদের যে রিমেইনিং অ্যাপ্রোচের কাজটা আছে এটা নতুন ভাবে আবার দরপত্র আহ্বান করে প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য, বাকি কাজ করার জন্য। দ্রুত সমস্যা সমাধান করে সংযোগ সড়ক নির্মাণ করে যান চলাচল শুরুর দাবি জানান স্থানীয়রা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
আলোকিত শিক্ষা, মেধাবী প্রজন্ম ও সমৃদ্ধ হাতিয়া গঠনের প্রত্যয়ে নোয়াখালীর হাতিয়া প্রকৌশলী তানভীর শিক্ষা পদক 2026 উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও চারাগাছ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব তহিদুল ইসলাম টিটু। ঝালকাঠির কাঠালিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। জামালপুরের মেলান্দহ উপজেলার ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। নোয়াখালীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম। বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা এম এ সালাম। বগুড়ায় নানা আয়োজনে বেজোড়া উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০০৫-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চলের গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় বহু মানুষ। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। খবরে বলা হয়, চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউন্টচাট গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA জানায়, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গুঞ্জন উঠছে। তবে আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেন এবং এটিকে কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেম এর ধারাবাহিকতা বলে অভিহিত করেন। তিনি বলেন, পেজেশকিয়ান ইরানি জনগণের সেবা করা থেকে কখনোই বিরত থাকবে না। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে তারেক রহমান। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ের পর বিআরটির সুবিধা নিয়ে প্রশ্ন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সামনে কঠিন সময়, হেসে খেলে চললে বড় ক্ষতি হবে। গণমুখী সাংবাদিকতার পথিকৃত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। সমকাল শিরোনাম করেছে, শিক্ষায় পরিবর্তনের সিদ্ধান্ত, সমালোচনার পাল্লা ভারী। সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে প্রধানমন্ত্রী। অকটেন পেট্রোল কেরোসিনের দাম ৫ টাকা বাড়ল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, রাজনৈতিক ছত্রছায়ায় ১১ বাহিনী। কোরবানির পশুর চামড়ার দামে বিপর্যয়, সংকটেও উচ্চাভিলাষী পরিকল্পনা। যুগান্তর শিরোনাম করেছে, পুশিনে বাড়ছে তিক্ততা। স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, রাজধানীতে নানামুখী আলোচনা। আমার দেশ শিরোনাম করেছে, বিটিভিতে ঈদ অনুষ্ঠানের নামে লুটপাট। ঈদ উৎসবে স্থানীয় সরকার নির্বাচনের আমেজ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ শাস্তির আশা করছে সরকার, বললেন আইনমন্ত্রী। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে অফিস আদালত। কর্মজীবীদের ঢাকামুখী ঢল। ফিরতি যাত্রায় রেল, বাস, লঞ্চ টার্মিনালে ভিড়। দেশের বাজারে ফের জ্বালানি তেলের মূল্য সমন্বয়। অকটেন পেট্রোল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা, ডিজেল অপরিবর্তিত।
এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞায় বিপাকে পিরোজপুরের 5.5 সহস্রাধিক জেলে। বরাদ্দ চাল না পেয়ে হতাশা, বিকল্প কর্মসংস্থান দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।